আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মনোনয়ন দাখিলের শেষ দিন আজ, রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থী সমর্থকদের ভিড়। এরশাদ, মায়া, মহিউদ্দিন আলমগীর নির্বাচন করতে পারলে খালেদা জিয়াও পারবেন, দাবি রিজভির। অ্যাটর্নি জেনারেলের মন্তব্যে ক্ষোভ। নির্বাচন পর্যবেক্ষণে আসছে না ইউরোপীয় পার্লামেন্ট, করবে না কোনো মন্তব্য, বিবৃতিতে জানিয়েছে ইপি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবারে বিস্তারিত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। বুধবার সকাল ৯টা থেকে রাজধানীর বিভিন্ন রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিতে ভিড় করেছেন প্রার্থীরা। এরই মধ্যে মনোনয়ন ফর্ম জমা দিয়েছে দুই দলের আলোচিত বেশ কয়েকজন প্রার্থী। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে নিজ নিজ জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে নির্বাচনী বিধিনিষেধ থাকলেও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘিরে বিভিন্ন দলের নেতাকর্মীদের ছিল উপচে পড়া ভিড়। আওয়ামী লীগ ও বিএনপি নেতারা এসেছিলেন অনেকটা শোডাউন করেই, আবার কেউ কেউ জমা দিয়েছেন প্রতিনিধির মাধ্যমে। বুধবার দুপুরের আগ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন ঢাকা ২, ১০, ১৩, ১৪, ১৬, ১৮ ও ২০ আসনের আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়ে আওয়ামী লীগ প্রার্থীরা বলেন, দেশে যে উন্নয়ন হয়েছে তাদের নৌকার জয় সুনিশ্চিত। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনে আমার এলাকার জনগণ তাদের ভালোবাসা এবং আস্থা আমার উপর রাখবে এবং তাদের পূর্ণ সমর্থন আমি পাবো। জনগণ আজকে ঐক্যবদ্ধ, আশা করি ইনশাল্লাহ আমাদের এই সিটটি, এই ১৩ আসনটি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে পারবো। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থীরা জানান, এখনো চলছে পুলিশি হয়রানি, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও অভিযোগ করেন তারা। আমি আশা করব যে নির্বাচন কমিশন আজকে থেকে অন্তত আমার নির্বাচনী এলাকা মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর এলাকার কোনো আমার রাজনৈতিক কর্মীকে তারা গ্রেপ্তার করবে না এবং কারো বাসায় অন্তত হামলা দিবে না এবং নির্বাচনী এলাকায় এমন কোনো পরিবেশ সৃষ্টি করবে না যাতে আমার কর্মীরা মাঠে নামতে ভয় পায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সেই দিন দুপুর পর্যন্ত আওয়ামী লীগ ও বিএনপি ৭ জন, যুক্তফ্রন্ট ও জাসদের ১ জন এবং স্বতন্ত্র কয়েকজন মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। ঈশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আকত। সরাসরি কথা বলছি তার সাথে। জাহাঙ্গীর, এখন পর্যন্ত কোন কোন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন? মিথিলা, সকাল ১০টা থেকে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। তো আমি আপনাকে সংক্ষিপ্ত আমি যে যতটুকু দেখতে পেয়েছি যারা যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, ঢাকা ১২ আসনের আনুরুজ্জামান ধানের শীষের প্রার্থী, ঢাকা ৪ আসনের যুক্তফ্রন্টের কবির হোসেন, ঢাকা ১০ আওয়ামী লীগের নৌকামার্কার প্রার্থী ব্যারিস্টার ফজলুদ্দিনুর তাপস, ঢাকা ১২ ধানের শীষের প্রার্থী সাইফুল আলম নীরব, ঢাকা ১৮ আসনের জাহাঙ্গীর ধানের শীষের প্রার্থী, ঢাকা ১৮ আসনের আওয়ামী লীগের নৌকামার্কার প্রার্থী অ্যাডভোকেট সাহারা খাতুন, ঢাকা ১৪ আসনের ধানের শীষের প্রার্থী এস এ সিদ্দিক সাজু, ঢাকা ১৩ আসনের নৌকামার্কার প্রার্থী সাদেক খান, ঢাকা ১৪ আসনের নৌকামার্কার প্রার্থী আসলামুল হক এবং ঢাকা ১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ.এম. এরশাদের পক্ষে তার প্রতিনিধি এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ঢাকা ১৩ আসনের আব্দুল সালাম ধানের শীষের প্রার্থী, ঢাকা ১৭ আসনে অধ্যাপক ডাক্তার ফরহাদ আলিম ডোনার ধানের শীষের প্রার্থী, ঢাকা ১৬ আসনের ইলিয়াস উদ্দিন মোল্লা নৌকামার্কার প্রার্থী, ঢাকা ১৫ আসনের ধানের শীষ নিয়ে জামায়াত নির্বাচন করছে, জামায়াতের প্রার্থী ডাক্তার শফিকুর রহমানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ঢাকা ১৫ আসনের শামসুল ইসলাম সুমন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ হাসানুল হক ইনু অংশের তিনিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা ৭ আসনে খালিকুজ্জামান লিপন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল
বাসদের মনোনয়নপত্র জমা পড়েছে। এছাড়া ঢাকা 5 আসনে হাবিবুর রহমান মোল্লা নৌকা মার্কার প্রতীক নৌকা মার্কার প্রতীকে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো সকালবেলা একটু ভিড় কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে আপনি প্রার্থীদের ব্যাপক সমাগম আমরা দেখতে পাচ্ছি। তারা কর্মীদের সহ নিয়ে আসছেন, কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসলে 5 জনের বেশি যেতে বারণ করা হয়েছে, যেটি নির্বাচনে আচরণ বিধির মধ্যেই বলা হয়েছে যে 5 থেকে 7 জন করে যেতে পারবেন। আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে যে সেই সংখ্যক লোক যাতে প্রার্থীর সাথে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যায়। আজকে যেহেতু শেষ দিন, বিকেল 5টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। তো সারাদিনই আমার সাথে বিভাগীয় কমিশনের কার্যালয়ের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আমার সাথে কাজ করেছেন, কভার করেছেন আমাদের রিপোর্টার মহিবুল্লাহ। তো প্রার্থীরা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। আমরা আসলে মহিবুল্লাহর কাছে জানতে চাইবো যে আপনি তারা কি বলেছেন। মহিবুল্লাহ, আপনি তো সারাদিনই এখানে আছেন, কভার করছেন। তো এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় ঐক্যফ্রন্ট সহ বিভিন্ন প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। দাখিল শেষে গণমাধ্যমের সাথে কথা বলেছেন, তারা কি বলেছেন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ জাহাঙ্গীর। আপনি জানেন যে সকালে প্রথম সবার আগেই হচ্ছে ব্যারিস্টার ফজলে নূর তাপস তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী। এছাড়া ঢাকা 18 আসন থেকে অ্যাডভোকেট সাহারা খাতুন, তারপরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সেক্রেটারি সাদেক খান, আসলামুল হক সহ অনেকেই, তারাও প্রত্যেকেই তাদের প্রত্যেকের জয়ের ব্যাপারে আশাবাদী। একটি বিষয় আপনাকে বলা উচিত, সেটি হচ্ছে যে এখানে যদিও মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে 5 থেকে 7 জনের বেশি সঙ্গী করে নিয়ে আসা যদিও আচরণবিধির লঙ্ঘন, কিন্তু আমরা প্রত্যেকেই দেখেছি যে তারা অগণিত নেতাকর্মী নিয়ে তারা এখানে এসেছেন। এছাড়া বিএনপির পক্ষ থেকে আব্দুল সালাম যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি যেটি বলেছেন যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি এবং সমতল মাঠ, যেটা লেভেল প্লেয়িং ফিল্ড, সেটি এখনও তৈরি হয়নি, যে কারণে প্রতিদিন নিয়ত তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, সেই অভিযোগ তিনি করেছেন। এছাড়া জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের পক্ষে ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফয়সাল চিস্তি তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি যেটি বলেছেন যে আওয়ামী লীগ যদি তাদেরকে সহযোগিতা নাও করে আগামী নির্বাচনে তারা থাকবেন এবং প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই মোটামুটি এটিই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। জাহাঙ্গীর, ধন্যবাদ মহিবুল্লাহ। আপনারা এতক্ষণ শুনছিলেন যে প্রার্থী যারা মনোনয়নপত্র দাখিল করতে এসেছেন তারা কি বলেছেন গণমাধ্যমের সাথে, সেই অংশটুকু। তো এই ছিল রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সবশেষ খবর। বিকেল 5টা পর্যন্ত আজকে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা। আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, আমরা সেখানে সবাই অপেক্ষা করছি। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এখন যাচ্ছে সেগুন বাগিচায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শারমিন ইব্রাহিমের কাছে। শারমিন, মনোনয়নপত্র জমা দেওয়ার পরিবেশ কেমন দেখছেন সেখানে? মিথিলা, সকাল থেকে এখানে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় স্থাপন করা হয়েছে, সেখানে উৎসব মুখর পরিবেশে আসলে ঢাকার 4 থেকে 18 এই 15টি আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আমি একটু বলে রাখতে চাই, গতকাল পর্যন্ত এখানে আসলে 40 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আজকে এখন পর্যন্ত আরও 40 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তো আপনি একটু খেয়াল করলে দেখবেন যে পিছনে 15টি আসনের জন্য 15 জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র জমা নেওয়ার কাজটি করছেন। এখান থেকে আসলে প্রার্থীরা যখন মনোনয়নপত্র জমা দিচ্ছেন সেটা যাচাই বাছাই শেষে তাদেরকে একটি পত্র দেওয়া হচ্ছে, অনুমোদন পত্র দেওয়া হচ্ছে, যেটা রিটার্নিং অফিসার অর্থাৎ ঢাকার যিনি বিভাগীয় কমিশনার একে আজম, তার কাছে প্রার্থীরা সেটা দিয়ে যাচ্ছেন। এভাবে করে মনোনয়ন দেওয়ার প্রক্রিয়াটি চলছে। আমরা সকাল থেকে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবার প্রার্থীদের মনোনয়নপত্র অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তারা দিয়ে গেছেন, এরকমটা দেখেছি। তবে আচরণবিধি লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। নির্বাচন কমিশন থেকে 5 জনের অতিরিক্ত যেন কর্মী সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে না আসা হয়, এই বিষয়ে গতকালও প্রজ্ঞাপন জারি করা হয়েছিল, কিন্তু সরকারি দল অর্থাৎ আওয়ামী লীগের প্রার্থীদের ক্ষেত্রে আসলে এই আচরণবিধি লঙ্ঘনের ঘটনাটি বেশি ঘটেছে। তারা অনেক নেতাকর্মী নিয়ে এসেছেন। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এত জন নিয়ে তারা কেন আসলেন। তারা একটা কথা
কথাই বলেছেন প্রার্থীরা, যারা সংসদ সদস্য হতে চান, মনোনয়ন জমা দিতে এসেছেন যারা, তারা একটা কথাই বলেছেন যে কর্মী সমর্থকরা নিজেরা উৎসাহী হয়ে এসেছেন, এখানে তাদের করার কিছু ছিল না, তবে তারা আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে আগ্রহী এবং তারা সেটা চেষ্টা করে যাবেন এটা বলেছেন। এবং বিএনপির যারা মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন তারা আসলে একটা কথাই বলেছেন যে হয়রানি, গ্রেফতার, এই আতঙ্ক নিয়েই তারা আছেন এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড শেষ পর্যন্ত থাকবে কিনা এই শঙ্কার মধ্য দিয়েই তারা আসলে এই নির্বাচনের যে প্রক্রিয়া সেটিতে অংশ নিয়ে যাচ্ছেন এবং শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন সেই প্রত্যয় জানিয়েছেন। এখানে ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। দর্শক, সেগুনবাগিচার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানাচ্ছিলেন শারমিন ইব্রাহিম। একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সারা দেশের বিভিন্ন নির্বাচনী কর্মকর্তার কার্যালয়েও বিভিন্ন দলের নেতারা মনোনয়ন জমা দিচ্ছেন। গোপালগঞ্জ 2 আসনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি ও মাগুরা 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বিরান শিকদারের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। সকালে রিটার্নিং অফিসার গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলিসুর রহমান সরকারের কাছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির এই মনোনয়নপত্র দাখিল করা হয়। চাঁদপুরের রিটার্নিং কর্মকর্তার কাছে চাঁদপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এবং চাঁদপুর 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দেন। মাগুরা 1 আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোয়ার হোসেন খানের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। এদিকে মাগুরা 1 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও মাগুরা 2 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বিরেন শিকদার জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। জাতীয় সমাজতান্ত্রিক দল রব জাসদের প্রার্থী MA আউয়াল তার মনোনয়নপত্র জমা দেন। মেহেরপুর 1 আসনে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুণ। ইরশাদ মায়া মহিউদ্দিন খান আলমগীর নির্বাচন করতে পারলে খালেদা জিয়াও পারবেন বলে দাবি করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তিনি বলেন, বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবে কি পারবে না বিষয়টি নিয়ে আদালত কোনো আদেশ না দিলেও অ্যাটর্নি জেনারেল এই নিয়ে মন্তব্য করেছে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী জানান, অ্যাটর্নি জেনারেলের এই বিষয়ে কথা বলে সংবিধান ও আদালত অবমাননা করেছে। আওয়ামী লীগের মনোনয়ন নেয়া একজন ব্যক্তি কিভাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে থাকেন এমন প্রশ্ন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী বিরোধী নেতা কর্মীদের গ্রেফতার নির্যাতন অব্যাহত রাখার অভিযোগ করেন রুহুল কবির রিজভী। বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের নেতা জাহিদ হোসেনের সাজা স্থগিতের আবেদন খারিজ করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ অন্য দণ্ডিতরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। দুর্নীতির মামলায় আপিল করেই ভোটে দাঁড়ানো যাবে না, বরং দণ্ড স্থগিত করে জামিন নিলেই কেবল নির্বাচনে অংশ নেওয়া যাবে। বিএনপির 5 নেতার পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। পরে সেই আদেশের বিরুদ্ধে আপিল করেন ড্যাব নেতা জাহিদ হোসেন। ইউরোপীয় পার্লামেন্ট ইপি বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে না। ইপির এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে ইপি জানায়, আসন্ন নির্বাচন প্রক্রিয়া এবং এর ফলাফল নিয়েও কোনো মন্তব্য করবেন না তারা। ইপির ডেমোক্রেসি সাপোর্ট অ্যান্ড ইলেকশন কোঅর্ডিনেশন গ্রুপের 2 জন সহযোগী চেয়ারপারসন ডেভিড ম্যাকঅ্যালিস্টার ও লিন্ডা ম্যাকএভান এই বিবৃতি দেন। বিবৃতিতে আরও বলা হয়, আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনও যাবে না। বিবৃতিতে জানানো হয়, ইপির কোনো সদস্যের এই নির্বাচন পর্যবেক্ষণ করার বা নির্বাচন প্রক্রিয়া নিয়ে কোনো মন্তব্য করার এখতিয়ার নেই। যদি কোনো সদস্য নির্বাচনের বিষয়ে বিবৃতি দেন তবে তা ইউরোপীয় পার্লামেন্ট বা ইউরোপীয় ইউনিয়নের মতো বলে গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয় বিবৃতিতে। আগামী 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিচে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। পুতিনের সাথে বৈঠক বাতিলের আভাস ট্রাম্পের, রাশিয়ার বিরুদ্ধে বিশ্ববাসীকে একজোট হওয়ার আহ্বান মার্কিন পররাষ্ট্র দপ্তরের। রোমাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে শেষ হলো রিয়াল, আজ লিভারপুলের বিপক্ষে পিএসজির অগ্নি পরীক্ষা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ।
সুপার উপস্থাপনা ও রেহেনা রাহার প্রযোজনায় সানসিল্ক সৌন্দর্য কথা দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 9:05। গানের গল্প, ভালোবাসার গল্প, গান ও গল্প নিয়ে বাংলা ভিশনের ভিন্নধর্মী আয়োজন সুরের আয়না। সুরের মাঝেই পথ চলি, সুরে সুরে আকাশ ছোঁয়ার আকাঙ্ক্ষা। ফাহমিদা নবীর উপস্থাপনা ও তাহমিনা মুক্তার প্রযোজনায় সুরের আয়না দেখবেন প্রতি শুক্রবার সন্ধ্যে 6:25। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। মহল্লায় নাকি মারামারি হবে, এর মধ্যে নাকি মহড়াও শুরু হয়ে গেছে। কাল্লা সন্ধ্যার সময় তুমি এই মহল্লাতে ঢুকছো, এই মহল্লার মধ্যে কেটা মারামারি করে, কেটা কুলাকুলি করে, এই খবর জানি না তুমি কিতা করতা। মারামারিটা নাকি আমার জন্য হচ্ছে। তুমি না কুছ তুমি সারি হরো পুনানো গোয়েন্দা সংস্থা। কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলা খেলুম আমি, মীর বরকত কত বড় প্লেয়ার আমি দেখা। কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড়, রচনা পরিচালনা মাসুদ সেজান। গোলাম সারোয়ার আমাদের বিরুদ্ধে যে খেলায় খেলতে আসুক না কেন, আমরা নিয়মতান্ত্রিক উপায়ে সেটা মোকাবেলা করব। আমরা কোকুলা ফুড প্রোডাক্ট নিবেদিত ধারাবাহিক নাটক খেলোয়াড় দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 9:05। জায়গির মাস্টার, ধারাবাহিক নাটক জায়গির মাস্টার, রচনা ও পরিচালনা এস এ হক অলিক। স্কুল আমার, মাস্টার আমার, বেতন দেই আমি। আমার মাইয়া ফেল করে কেমনে? মনে নাই অঙ্কে কত পাইছো? 2 পাইছো, 2 পাইছো, 2। ফেল টু নাম্বার 6। ভালো দেখে একটা জায়গির মাস্টার বাড়িতে রাখো। ভালো জায়গির মাস্টার পাবো কই? ধারাবাহিক নাটক জায়গির মাস্টার দেখবেন 2 নভেম্বর থেকে প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 9:45। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আশিক মাহমুদ রনি। ওষুধে মাথাটা গেল, আগে সবই তো ঠিকই ছিল। দিনে রাতে দেয় শুধু মেডিসিন, তাই জীবনটা যে আজ কেরোসিন। ধারাবাহিক নাটক পাগলা হাওয়া দেখবেন প্রতি রবি ও সোমবার রাত 8:15। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক, হ্যাঁ, আর এই যে লাইক দেওয়া, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুক একটু জনপ্রিয় হওয়ার কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছাইরা দিবি। ভাইয়া আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ,
মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করি। না না, একবার আমি তাই হয়েছে, আমি শেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে? ওরা তো আমার জিগায় নাই। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। বনানী সুপার মার্কেটের কার পার্কিং ইজারা সংক্রান্ত দুর্নীতি মামলায় ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সহ 4 জনকে 10 বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। দুর্নীতির এই মামলায় সাদেক হোসেন খোকার 20 লাখ টাকা এবং অপর 3 আসামির 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এই রায় দেন। খোকাসহ 4 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুর্নীতির মামলায় এই রায় দেয়া হয়। মামলার অন্য 3 আসামি হলেন বনানীতে ঢাকা সিটি কর্পোরেশনের ইউনিক কমপ্লেক্সের দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন নকি, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও গুডলার কার পার্কিং এর ম্যানেজার HM তারেক আতিক। 2012 সালের 15 ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন। পদ্মা সেতু নির্মাণ, মংলা বন্দর আধুনিকায়ন ও তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ভোটারদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাবিত করবে বলে মনে করছে মহাজোট। তবে ঐক্যফ্রন্ট মনে করে দক্ষিণাঞ্চলের মানুষের উপর সরকারের জুলুম নির্যাতনের কথা স্মরণ করে এবার তাদের পক্ষে ব্যালট বিপ্লব ঘটবে। খুলনা থেকে আরিফ বিল্লার ক্যামেরায় আতিয়ার পারভেজের রিপোর্ট। 2001 সালের নির্বাচনে খুলনার 6টি আসনের মধ্যে মহাজোট একটি আসন পেয়েছিল। উল্টো চিত্র 2008-এ তৎকালীন 4 দলীয় জোট পায় একটি আসন। 2014 সালের নির্বাচনে সবকটি আসনে বিজয়ী হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট। এবারের নির্বাচনে মহাজোট ও ঐক্যফ্রন্টের তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলেছে। জোটের 3 জন ও ফ্রন্টের 2 জন নতুন মুখ প্রার্থী হচ্ছেন। আমি মনে করি যে আমাদের সংগঠন সমস্ত জায়গায় কম বেশি আছে। আমাদের মধ্যে যদি কোনো অনৈক্য না থাকে, ইনশাআল্লাহ সব, যেরকম আমাদের প্রতিশ্রুতি হলে আমাদের যে সমস্ত আমরা প্রকল্পগুলো আমরা হাতে নিছি সেগুলো তো চলমান। অতএব এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে গেলে শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। খুলনার 6টি আসনের মধ্যে মহাজোটের শরিকদের আগের মতো এবারও কোনো আসন ছাড় দেওয়ার সম্ভাবনা নেই। তবে বিএনপি এবারও খুলনা 5 ও খুলনা 6 আসন জামাত ইসলামীকে ছাড় দিচ্ছে। একটি ফ্যাসিস্ট সরকারের 10 বছরের দুঃশাসনের বিপরীতে জনগণের কাঙ্ক্ষিত বিজয় এবারও হবে ইনশাআল্লাহ, আমরা সেটা মনে করি। যদিও এখনো শঙ্কা আছে, জনগণ যেটা আকারে ইঙ্গিতে বলতে চায় নির্বাচন হবে কিনা, এই নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে কিনা, এই নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা। খুলনা শহরের রাস্তাঘাটের যে অবস্থা এবং পানি নিষ্কাশনের যে অবস্থা, এতে স্পষ্ট হয় যে উন্নয়ন কিভাবে হয়েছে। হ্যাঁ, উন্নয়ন হতে পারে, রাস্তাঘাটে এবং জনগণের উন্নয়ন হয়নি, দলীয়ভাবে তাদের উন্নয়ন হয়নি। ভোটাররা চান আরো উন্নয়ন, যানজট নিরসনের জন্য ফ্লাইওভার নির্মাণ এবং বিশুদ্ধ খাবার পানির প্রতিশ্রুতি যে দিতে পারবে আমরা তাকেই ভোট দেব। তো খুলনাতে একটা ক্যাডেট কলেজ, মেরিন একাডেমি, মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা মানুষের প্রাণের দাবি দীর্ঘদিনের, যে প্রার্থী এই প্রতিশ্রুতি দিয়ে এগুলো করে দিতে পারবে তাদেরকে আমরা ভোট দেবো মূলত। এবার জাতীয় নির্বাচনে খুলনায় নতুন ভোটারদের প্রভাব বেশি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। সার্বিক উন্নয়নে যে প্রার্থী প্রতিশ্রুতি দেওয়া না, শুধু কেন্দ্রের থেকে যারা আলোচনার মধ্য দিয়ে বা দাবি করে এই এলাকার মানুষের কাজ করতে পারবে, তারা একটা বিষয়। প্রার্থীর পরে এর একটা ভোটারদের একটা আকাঙ্ক্ষা থাকবে। দ্বিতীয় হলো যে নতুন যে সমস্ত ভোটার আছে তারা কিন্তু এখন আধুনিক প্রযুক্তিতে বিশ্বাসী এবং এই নতুন ভোটাররা একটা প্রভাব ফেলবে। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড মূল্যায়নে নিতে চায় খুলনাবাসী। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
রাশিয়া ইউক্রেন নয়া দ্বন্দ্বের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আসন্ন বৈঠক বাতিলের আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার বিরুদ্ধে বিশ্ববাসীকে একজোট হবার আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ওয়াশিংটন পোস্টে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে সম্পূর্ণ তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছেন। ওই প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে পুতিনের সাথে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল হতে পারে। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আয়োজিত G20 সম্মেলনে এই বৈঠকের কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকেও ইউক্রেনের পক্ষে সমর্থন আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে। রাশিয়ার আগ্রাসী মনোভাবের সমালোচনা করে যুক্তরাষ্ট্রের বন্ধু রাষ্ট্রগুলোকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। এদিকে আটক ইউক্রেনের 24 নৌসেনার মধ্যে 12 জনকে 2 মাসের কারাদণ্ড দিয়েছে ক্রিমিয়ার আদালত। এর মধ্যে 3 নৌসেনার জবানবন্দি প্রচার করেছে রাশিয়ার টেলিভিশন। জবানবন্দি বানোয়াট উল্লেখ করে সীমান্তে রুশ ট্যাঙ্ক মোতায়েনের শঙ্কা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পরোশেঙ্কো। ক্লেমন খেলার সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল। রোমাকে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে উইফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলে উঠেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ হাতে রেখে এই যোগ্যতা অর্জনে জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ জয় পেলেও ড্র করেছে ম্যানচেস্টার সিটি। টানা 3 বারের চ্যাম্পিয়ন রিয়াল কাল রোমার মাঠে প্রথমার্ধে ছন্দ হারালেও দ্বিতীয়ার্ধে শুরুতে গোল পায়। গ্যারেথ বেল দলকে গণতন্ত্র এখন দেখবেন প্রতি বৃহস্পতিবার রাত 11টা 30 মিনিটে। তবে আমি বলি যে বাংলাদেশ বান্দাকে আল্লাহ নানানভাবে পরীক্ষা করেন। এই পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করে মহান রব্বুল আলমিনের রহমত এবং দয়া তাদের উপরে বর্ষিত হয়। আমরা যদি কোরআনমুখী হই তাহলে মাহে রমাদানের প্রস্তুতিটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যে অনেক সময় লোভের কারণে আমরা অনেক জিনিস, হালাল জিনিসকে আমরা কিন্তু হারাম করে ফেলি। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর সৃষ্টিকে বুঝবার জন্য, তাহলে স্পেসের দিক দিয়ে আপনি সুপ্রিম। যদি পরের হক নষ্ট করা হয় তাহলে পরের হক ফিরিয়ে দিতে হবে, তারপরে ক্ষমা চাইতে হবে। জুমায় এমন একটি বিআরবি কেবলস শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মনোনয়ন দাখিলের শেষ দিন আজ। রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে প্রার্থী সমর্থকদের ভিড়। এরশাদ, মায়া, মহিউদ্দিন খান আলমগীর নির্বাচন করতে পারলে খালেদা জিয়াও পারবেন। দাবি রিজভির। অ্যাটর্নি জেনারেলের মন্তব্যে ক্ষোভ। নির্বাচন পর্যবেক্ষণে আসছে না ইউরোপীয় পার্লামেন্ট, করবে না কোনো মন্তব্য, বিবৃতিতে জানিয়েছে ইপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।